আমাদের আজকের গল্প মাসুদ রানা সিরিজের খুনে মাফিয়া লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ 2008 সাল। পার্ট 6। অজর ধারায় বৃষ্টি হচ্ছে। সেদিকে ভ্রুক্ষেপ না করে লোহার মই বেয়ে উপরে উঠছে ইকো ভেটরি। জেটির পাটাতন বরাবর মাথাটা তুলে ডানে বাঁয়ে তাকালো। নির্জন বন্দর সংলগ্ন এলাকা জুড়ে কোথাও কাউকে দেখা যাচ্ছে না। বাকি কটা ধাপ বেয়ে জেটির উপর উঠে পড়ল সে। জেটি দূরে ডাঙ্গার দিকে দ্রুত দৃঢ় পদক্ষেপে এগুলো ইকো। শেষ মাথায় পৌঁছে একটা অন্ধকার কুড়ের সামনে থামল। হাত দিয়ে ঠেলে কাবাট খুলল। ভেতরে ঢুকে আলো জ্বালার পর চারিদিকটা ভালো করে দেখে নিচ্ছে। কেউ নেই। কুড়ের অর্ধেকটা দখল করে রেখেছে কাঠের বাক্স আর পিপে। ঢাকনি তুলে একটা বাক্সে হাত ভরল ইকো। বের করে আনলো নতুন একটা সুটকেস। আজ দিনের বেলা এটা এখানে রেখে গিয়েছিল। পরনের ভিজে কাপড় চোপড় খুলে তোয়ালে দিয়ে ভালো করে গা মুছল সে। তারপর দ্রুত হাতে সম্পূর্ণ নতুন এক প্রস্ত কাপড় পরল। পরিত্যক্ত পরিচ্ছেদ গুজে রাখলো সুটকেসে। ওগুলোর সঙ্গে মলি আর সাইমনের পিস্তল দুটোও রয়েছে। কুড়ে থেকে বেরিয়ে এসে ডাইনে বাঁয়ে সাবধানে তাকালো ইকো। তারপর হাতের সুটকেসটা ফেলে দিল নদীতে। টুপ করে ডুবে গেল ওটা। এদিক ওদিক আবার একবার তাকালো। কেউ কোথাও নেই দেখে সন্তুষ্ট বোধ করল। দ্রুত হেঁটে নেমে এলো জেটি থেকে। রাস্তা পেরিয়ে ঢুকে পড়ল সরু একটা গলিতে। গলি থেকে 11 নম্বর স্ট্রিটে বেরিয়ে এলো ইকো। সাবওয়েতে পৌঁছে সিঁড়ির ধাপ বেয়ে উপরে উঠছে। টিকিট কাটবে। এই সময় শুনতে পেল সাইরেন বাজিয়ে পুলিশ কার ছুটে যাচ্ছে। ওটা 5 নম্বর স্ট্রিটের দিকে যাচ্ছে বুঝতে পেরে আপন মনে ছোট্ট করে একটু মাথা ঝাঁকালো। খুশি খুশি লাগছে চেহারাটা। ট্রেনে চড়ে 111 নম্বর স্ট্রিটে পৌঁছালো ইকো। এরপর একটা ট্যাক্সি নিল। ড্রাইভারকে বলল, মিউজিয়াম স্ট্রিট। ট্যাক্সির এক কোণে বসেছে ইকো। চুইংগাম চিবোচ্ছে। হলদেটে চোখ দুটোয় চিন্তার ভাব। একটু পর পর ঘাড় ফিরিয়ে দেখে নিচ্ছে পিছু নিয়ে কেউ আসছে কিনা। মিউজিয়াম স্ট্রিটের মোড়ে পৌঁছে ট্যাক্সি ছেড়ে দিল। প্রায় ফাঁকা রাস্তা। দু একজন পথিক যাও বা আছে। উল্টো দিকে যাচ্ছে তারা। পায়ে হেঁটে সায়েন্স একাডেমি স্ট্রিটে পৌঁছালো সে। ইকো দেখলো 22 তলা টাওয়ারটা অন্ধকার হয়ে আছে। আলো জ্বলছে শুধু টপ ফ্লোরের অ্যাপার্টমেন্টে। গেটের পাশেই দারোয়ানের ঘর। ভেতর থেকে নাক ডাকার আওয়াজ বেশি আসছে। লবিতে ঢুকে সারি সারি এলিভেটরের দিকে এগুলো ইকো। থামলো শেষ মাথায়। পেন্ট হাউস লেখা প্রাইভেট একটা এলিভেটরের সামনে। টপ ফ্লোরে উঠে এলো এলিভেটর। অন্ধকার প্যাসেজে নেমে কয়েক পা হেঁটে অ্যাপার্টমেন্টের দুটো দরজার একটা সামনে থামলো। বেডরুম, সিটিং রুম দুটোর ভেতরই আলো জ্বলছে। পালা করে দুটোর সামনেই কান পেতে চুপচাপ দাঁড়িয়ে থাকলো সে। কোনো রকম ব্যস্ততা নেই। ধীরে ধীরে চুইংগাম চিবাচ্ছে। 1-2 করে 6 মিনিট পার হলো। অ্যাপার্টমেন্ট থেকে কোনো শব্দ পাচ্ছে না ইকো। এতক্ষণে কলবেলের বোতামে চাপ দিল সে। শুনতে পেল সিটিং রুমের দরজার ওপারে টুং টুং করে বেল বাজছে। 2-3 মিনিট অপেক্ষা করলো কিন্তু ভিতর থেকে কারো কোনো সাড়া নেই। আবার বেল বাজালো সে। ভ্রু কুঁচকে উঠেছে। একটু পর হঠাৎ আলোর বন্যায় ভেসে গেল প্যাসেজ। সিটিং রুমের দরজা খুলে গেল। দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে টিসা। ইকা লক্ষ্য করলো একটু একটু টলছ, চোখ দুটো আধ বোঝা। এসো, তোমার সঙ্গে আমার বোঝাপড়া আছে, জড়ানো গলায় বলল টিসা। সরে গিয়ে পথ করে দিল ইকোকে। ভিতরে ঢুকে দরজা বন্ধ করলো ইকো। বলল, এখানে আমি হিরোইন রেখেছি, ডিলাররা এসে যাতে টাকা দিয়ে তোমার কাছ থেকে নিয়ে যেতে পারে। তুমি নেশা করবে জানলে। এরই মধ্যে ভুলে গেলে কেন আমি নেশা করি? তীক্ষ্ণ কণ্ঠে জানতে চাইল টিসা। নোরা বার্নকে লেখা নাইদের চিঠি দেখিয়ে আমার মাথাটা তুমি নষ্ট করে দাওনি? তখন কি জানতাম ও সব চিঠিতে নাইদের সইগুলো নকল করেছো তুমি? যাচ্ছিলাম আত্মহত্যা করতে, উপকারী বন্ধুর মতো সাহায্যের নামে আমাকে তুমি হিরোইন ধরাওনি। তারপর তোমার ওই
জঘন্য ব্ল্যাকমেল ব্যবসাতেও ঢুকাওনি? ওর প্রশ্নের জবাব না দিয়ে সিটিং রুমের এক ধারে দাঁড় করানো ছোট্ট একটা বারের সামনে গিয়ে দাঁড়ালো ইকো। সরু লম্বা একটা গ্লাসে 3 আউন্সের মতো ব্র্যান্ডি ঢালল, চুমুক দিল, ঘুরে তাকালো টিসার দিকে, তারপর জানতে চাইল, কি যেন বোঝাপড়া আছে বলছিলে সেনিওরা? ফায়ার প্লেসের সামনে দাঁড়িয়ে টলছে টিসা। তোমার সঙ্গে আমার এরকম কথা ছিল, নাহিদকে তুমি খুন করবে? জিজ্ঞেস করলো ও। তোমাকে আমি বলিনি নেশা করানোর বিনিময়ে আমার সমস্ত কিছু পাবে তুমি? কিন্তু ভালো, আমি শুধু নাহিদকেই বাসবো। ভুলে যাচ্ছ, নাহিদ ব্যাপারটা জেনে ফেলেছিল, পুলিশকে সব বলে দিতে যাচ্ছিল। তাই বলে আমার ভালোবাসা তুমি কেড়ে নেবে? জিজ্ঞেস করলো টিসা, চোখ ফেটে পানি বেরিয়ে আসছে। ওর প্রাণ বাঁচিয়েও নিশ্চয়ই কিছু একটা করা যেত। হঠাৎ হাসলো ইকো, তারপর আর একটা চুমুক দিল গ্লাসে। তোমার অভিযোগ শুনে আমি কিছু মনে করছি না, কারণ জানি নেশার ঘরে প্রলাপ বকছো তুমি। একের পর এক ওদেরকে খুন করছো তুমি, বলল টিসা। আমার বান্ধবী নোরা বার্ন, এজেন্সির মক্কেল মার্টিন ক্রো তোমার হাতে খুন হয়েছে। এটাও কি আমার প্রলাপ? মার্টিন ক্রোকে তো তুমি দ্বিতীয়বারের চেষ্টায় আমার চোখের সামনে খুন করলে। নোরা খুন না হলে তুমি বিপদে পড়তে, বলল ইকো। বিপদে অবশ্য সেই পড়তেই হলো তোমাকে। শেষ কথাটা বিড় বিড় করে বলল, টিসা যাতে শুনতে না পায়। কি বলছো? কিছু না, বলল ইকো। তুমি ভুলে গেছো, নোরা যে সন্দেহ করছে এটা তুমি আমাকে বলো। তুমি ওকে নতুন একটা ফ্ল্যাটে তুলেছিলে, কাজ জাগালো সে। বাদ দাও, এবার অন্য একটা প্রসঙ্গ। অন্য আবার কি প্রসঙ্গ? তুমি হয়তো জেনে খুশি হবে না যে খুনের আরও দুটো ব্যাপার ঘটেছে। প্লিজ আমাকে দায়ী করো না, হেসে উঠে বলল ইকো। খুন দুটো করেছে তোমাদের শ্রদ্ধাভাজন মাসুদ ভাই, রানা। আর কাদেরকে খুন করেছে শুনবে? মাসুদ ভাই কখনো মানুষ খুন করেন না, গলায় দৃঢ়তা এনে বলবার চেষ্টা করলেও ইকোর কানে টিসার কণ্ঠস্বর ফ্যাস ফেসে লাগলো। ওর হাতে মারা যায় শুধু নরাদম পশুরা। কারা খুন হয়েছে শুনতে চাও না? জিজ্ঞেস করলো ইকো। কথা না বলে তার দিকে তাকিয়ে থাকলো টিসা, একটু একটু টলছে। আমাকে সাহায্য করেছে সাইমন, সেটার জন্য চুপ করেছিল মালি, বলল ইকো। এই অপরাধে ওদেরকে গুলি করে মেরেছে রানা। কি গুলি করেছে? নিজের এজেন্টদের? কাকে কি বোঝাও, অসম্ভব, আমি বিশ্বাস করি না। হায়, কাল সকালের কাগজ দেখার সুযোগ পেলে বিশ্বাস না করে থাকতে পারবে না। আবার ফিস ফিস করলো ইকো। কি বলছো বিড়বিড় করে? কই কিছু না তো, হাসছি ইকো। তুমি জানলে কিভাবে? জিজ্ঞেস করলো টিসা। তোমার কথা শুনে মনে হচ্ছে ওই সময় ওখানে যেন তুমি ছিলে। খুব একটা দূরে ছিলাম না, সহাসে বলল ইকো। কি হয়েছে না হয়েছে কম বেশি দেখেছি। ও আচ্ছা, বুঝেছি। হঠাৎ চেঁচিয়ে উঠল টিসা। এই দুটো খুনও তুমিই করেছো? ওমা, এত বুদ্ধি তোমার! বিদ্রুপাত্মক সুরে বলল ইকো। বুঝেই যখন ফেলেছ, কি করবে তুমি এখন? অনেক হয়েছে, আর নয়, বলল টিসা। পাপের প্রায়শ্চিত্ত করব আমি। সেটা কিভাবে, একটু ব্যাখ্যা করবে প্লিজ? নতুন একটা সুইংগ্যামের মোড়ক খুলছে ইকো। উত্তর দিতে 1 সেকেন্ড ইতস্তত করল টিসা। আমি আত্মহত্যা করব। আসলেও নিজের অপরাধের কথা পুলিশের কাছে স্বীকার করে আত্মসমর্পণ করবার কথা ভাবছে। প্লিজ না, আমি চাই না এইভাবে তুমি ফাঁকি দাও আমাকে, বলল ইকো। কৃত্রিম গাম্ভীর্যে থমথম করছে চোখ মুখ। তারপর ফিস ফিস করল, বেশ্যা মাগি, আমাকে তুই খুনের নেশা থেকে বঞ্চিত করতে চাস? তুমি ব্যঙ্গ করছো করো, তবে কিছু একটা করতে হবে আমাকে, বলল টিসা। এই জীবনের প্রতি আমার আর কোনো ভালোবাসা নেই। তাহলে তো আর কারো কিছু বলার থাকে না, বলে জানালার পাশে গিয়ে দাঁড়ালো ইকো। হাত উঁচু করে পর্দার লাল একটা কর্ড ধরল, হুকের সঙ্গে ঝুলছে। আঙ্গুল দিয়ে অন্য মনস্ক ভঙ্গিতে ওটা শক্তি পরীক্ষা করছে।
কি করছো তুমি? এটা অসাধারণ একটা জিনিস, বলল ইকো। বেশ কিছুদিন ধরে পর্দার এইরকম একটা কর্ড খুঁজছিলাম। তুমি হয়তো বিশ্বাস করবে না, তবে ঠিক এইরকম একটা শেড কোথাও দেখিনি। হুক থেকে কর্ডটা খুলে ল্যাম্পের দিকে এগুলো ভালো করে পরীক্ষা করবার জন্য। মনে আছে কোত্থেকে কিনেছো? প্রসঙ্গ থেকে সরে যাচ্ছ তুমি, বলল টিসা। শোনো, আমি আত্মহত্যা করবো ঠিকই, তার আগে তোমারও একটা ব্যবস্থা করে যাব। একটা কাগজে তোমার সব ক্রাইমের কথা লিখে লেফটেন্যান্ট মার্লের ঠিকানায় পাঠিয়ে দেব। প্রসঙ্গ থেকে সরছি না, মৃদু কণ্ঠে বলল ইগো। তার আঙ্গুল থেকে লাল সাপের মতো ঝুলছে কর্ডটা। কোত্থেকে এটা কিনেছো মনে করতে পারলে ভালো হতো। মনে নেই, বলল টিসা আর চোখে টেলিফোনটার দিকে তাকালো। ওটা রেখে এবার তুমি বিদায় হও ইকো, আমার ঘুম পাচ্ছে। মনে না থাকলে নেই, বলল ইকো। টিসার দিকে তাকিয়ে আছে। হলদেটে চোখ দুটো হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল। টিসাকে আরেকবার চোরা চোখে টেলিফোনটার দিকে তাকাতে দেখল সে। টলতে টলতে ড্রেসিং টেবিলের দিকে এগোলো টিসা। চুল থেকে ক্লিপ খুলছে। ওর পিছু নিয়ে হেঁটে আসছে ইকো, হাতের কর্ড দিয়ে লুপ লাগালো। কল বেলের আকস্মিক আওয়াজে অটল মূর্তিতে পরিণত হলো সে। ভ্রু কুচকে মুখ তুলল টিসা। আয়নায় ইকোর প্রতিফলন দেখতে পেল। ওর পাশে দাঁড়িয়ে আছে সে, হাত দুটো উঁচু করা। ওর মাথার উপর ঝুলে আছে লুপটা। সঙ্গে সঙ্গে বুঝতে পারল টিচা কি করতে যাচ্ছি ইকো। এক পাশে সরে যাওয়ার সময় টলে উঠল। পিছন ফিরল ইকোর দিকে। আমি দেখছি, কোনো রকমে উচ্চারণ করেই ছুটল দরজার দিকে। বাধা দেওয়ার আগেই ইকোর নাগালের বাইরে চলে গেছে। কে? প্রায় চিৎকার করে জানতে চাইল। শিকার আপাতত হাতছাড়া হয়ে গেছে বুঝতে পেরে দ্রুত পিছু উঠল ইকো। তারপর স্যাত করে ঢুকে পড়ল টিসার বেডরুমে। আমি ঝর্ণা, টিসা দরজা খোলো। প্যাসেজ থেকে ঝর্ণার গলা ভেসে এলো। টিসার বিশ্বাস হচ্ছে না রানা এজেন্সির কেউ এখানে আসতে পারে। দরজা খুলে আলোকিত প্যাসেজে ব্যাকুল দৃষ্টিতে তাকালো। কি হয়েছে, তোমার ভয় পেয়েছো নাকি? টিসাকে দেখে জিজ্ঞেস করলো ঝর্ণা। ওর হাতে একটা পিস্তল বেরিয়ে এসেছে। শুধু ভয় পেয়েছি, খসখসে গলায় বলল টিসা। আমি আতঙ্কিত। ভিতরে এক লোক। নিঃশব্দে বেডরুমের দরজা খুলে প্যাসেজে বেরিয়ে এলো একো, হাতে একটা .38 পুলিশ স্পেশাল। ঝর্ণার মাথার দিকে তাক করলো সেটা। বলল, হাতের ওটা পায়ের কাছে ফেলে দাও ঝর্ণা, তারপর ঘরে ঢোকো। চোরাল নাড়ার ফাঁকে হাসছে সে। অপ্রত্যাশিত, তা সত্ত্বেও স্বাগতম। ঝর্ণার হাতে পিস্তল রয়েছে, কিন্তু সেটা ইকোর দিকে তাক করা নয়। টিসার পাশ ঘেঁষে সিটিং রুমের ভেতর তাকিয়ে আছে। ও দেখলো ইকোর দিকে ফিরতে হলে 90 ডিগ্রি ঘুরতে হবে ওকে। তবে সময় পাওয়া যাবে না, তার আগেই গুলি করবে ইকো। দরজার বাইরে উকি দিতেই ইকোকে দেখে টিসার একটা হাত মুখে উঠে গেল। আমার গলায় ফাঁস ফোরাতে যাচ্ছিল, হতচকিত ঝর্ণাকে বলল। পর মুহূর্তে জ্ঞান হারিয়ে ঢলে পড়ল চৌকাঠের উপর। রানার কথা শেষ হতে রুমাল বের করে মুখের ঘাম মুছল সলিসিটর সাবের। কঠিন বিপদ রানা, অত্যন্ত কঠিন বিপদ, শুকনো ভারী গলায় মন্তব্য করল। তারপর চোখ বুজে ডুবে গেল গভীর চিন্তায়। জিসানের দিকে তাকালো রানা। যেভাবেই হোক তোমাদের চোখ ফাঁকি দিয়ে বাইরে থেকে বেরিয়ে গেছি গো। মলে নিশ্চয়ই ভূত দেখেনি, বিড়বিড় করলো জিসান। কিন্তু মাসুদ ভাই, আমার মাথায় ঢুকছে না কিভাবে এটা সম্ভব হলো। ইকোর ফোন নম্বর আছে তোমার কাছে? বলল রানা। রিং করে দেখতে পারো বাড়িতে সে আছে কি না। রিং করলো জিসান। অপর প্রান্তে কেউ রিসিভার তুলছে না। তোর এখন একটা কাজই করার আছে রানা, বন্ধুকে বলল সাবের। আমার সঙ্গে হেডকোয়ার্টারে চল, সব কথা খুলে বল কমিশনারকে। প্রশ্নই উঠে না, বলল রানা। সরাসরি সহায়তা যদি নাও করে, ইকোর ফিরে আসাটাকে অনেক পুলিশ অফিসার সমানুভূতি দৃষ্টিতে দেখছে। ভবিষ্যতে 2 পয়সা কামাবার লোভে। তাছাড়া আমার উপর ওদের একটা পুরনো রাগ তো আছেই। না, মাথা নেড়ে বলল জিসান। আমি মনে করি মাসুদ ভাইয়ের আত্মসমর্পণ করাটা উচিত হবে না। কেন উচিত হবে না? রেগে উঠে জানতে চাইল সলিসিটর। রানার দিকে তাকালো। তুই বুঝতে পারছিস না? এই ফাঁদ থেকে বেরোবার এটাই তোর একমাত্র পথ। মাথা নাড়ল রানা। না রে দোস্ত,
ব্যাপারটা ঠিক উল্টো, বলল ও। একবার যদি ওদের হাতে গিয়ে পড়ি, বেরোবার আর রাস্তা রাখবে না। ওরা প্রায় সবাই আমাকে শত্রু বলে মনে করে। ননসেন্স! তুই পালালে ডেথ ওয়ারেন্ট সই করা হবে। লড়াইটা তুই আমাকে লড়তে দে রানা। তোকে আমি কথা দিচ্ছি, এমন ফাইট করব আইনের জগতে ইতিহাস হয়ে থাকবে। ইতিহাস দিয়ে কি হবে? মাসুদ ভাইকে যদি ইলেকট্রিক চেয়ারে বসতে হয়। মাথা নাড়ল জিসান। এসব বাদ মিস্টার সাবের, আমরা কোর্টের বাইরে লড়াই করব। হ্যাঁ, বলল রানা, ঠিক তাই। ইকোকে ধরতে পারলে ওর মুখ থেকে আসল কথা বের করা কঠিন হবে না। জি মাসুদ ভাই, উৎসাহের সঙ্গে বলল জিসান। আমি ধরে আনি, আপনি তার টুটি চেপে ধরুন। মাথার চুল প্রায় ছিঁড়ে ফেলছে সলিসিটর হঠাৎ লাফ দিয়ে চেয়ার ছাড়ল, বলল, তোরা কিন্তু মারাত্মক ভুল করতে যাচ্ছিস। ঝড়ের বেগে কামড়া ছেড়ে বেরিয়ে যাচ্ছে। খুব ভালো করে জানিস প্রয়োজনের সময় কোথায় আমাকে পাওয়া যাবে। সলিসিটর চলে যাওয়ার পর দরজাটা বন্ধ করে দিল জিসান। মেঝেতে পায়চারি শুরু করল রানা। ইকোকে ধরতে না পারলে পুলিশ আমার জীবন হেল করে ছাড়বে, বলল ও। আমরা তাকে ঠিকই। আরে, ঝর্ণা ফিরতে এত দেরি করছে কেন? হঠাৎ মনে পড়তে পায়চারি থামিয়ে হাত গড়ে দেখল রানা। কপালে চিন্তার রেখা নিয়ে ঝুঁকল ও। নিচু টেবিলে রাখা ক্র্যাডল থেকে টেলিফোনের রিসিভার তুলে ডায়াল করলো ঝর্ণার মোবাইলে। কপালের রেখা আরও গভীর হলো। অপর প্রান্তে রিং হচ্ছে, কিন্তু ধরছে না কেউ। আরও কয়েকবার ডায়াল করলো রানা, একই অবস্থা। ক্র্যাডলে রিসিভার রেখে সিদ্ধ হলো, বলল, ঝর্ণাকে একা ছাড়া উচিত হয়নি আমার। নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে ওর। গেছে তো শুধু একটা ঠিকানা কনফার্ম করতে, তাই না মাসুদ ভাই? বলল জিসান। কোনো কারণে মোবাইলটা হয়তো বন্ধ করে রেখেছে, এসে পড়বে। না, ব্যাপারটা দেখতে হয়, বলল রানা দরজার দিকে হাঁটা ধরল। আমি না ফেরা পর্যন্ত তুমি কোথাও যাবে না। এই সময় যেন ওকে বাধা দিয়েই ফোনটা বেজে উঠল। কাছাকাছি রয়েছে জিসান, হাত বাড়িয়ে রিসিভার তুলতে গেল। ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছে রানা, বাধা দিয়ে বলল, ধরো না, আগে ডিসপ্লেতে নম্বরটা দেখো। কেউ হয়তো খোঁজ নিচ্ছে আমি কোথায় আছি। ডিসপ্লের দিকে চোখ জিসান বলল, নম্বর নয় মাসুদ ভাই, একটা নাম দেখা যাচ্ছে, মন্টানা। ক্যাটস্কিল শাখার নতুন এজেন্ট, বলল না, দ্রুত চিন্তা চলছে। কি করব মাসুদ ভাই? জানতে চাইল জিসান। ধরো না, সিদ্ধান্ত নিল রানা। তুমি শুধু আনসারিং মেশিনটা অন করো, জরুরি হলে মেসেজ দিক মন্টানা। তাই করল জিসান। আনসারিং মেশিনের সঙ্গে রেকর্ডিং মেশিনও নিজে থেকে চালু হয়ে গেল। এরপর দুজনেই ওরা মন্টানার নার্ভাস গলা শুনতে পেল। জরুরি একটা মেসেজ দিচ্ছি, সোর্স কোড টু ফাইভ, কোড টু ফাইভ। কোড 2525 মানে? জিসানকে বলল রানা। তথ্যটা আমাদের একজন ইনফরমার জানিয়েছে। কমিশনার বাড়িতে চাকরি করে সে। মিস্টার মাসুদ রানার গতিবিধি ভিডিও ক্যামেরায় তুলে পুলিশ কমিশনারের বাড়িতে পাঠানো হয়েছে। কে পাঠিয়েছে তা জানা যায়নি। ভিডিও করা একটা দৃশ্যে দেখা গেছে মিস্টার লরেন্স সাইমনের বাড়ি থেকে বেরিয়ে আসছেন মিস্টার রানা। অপর প্রান্ত থেকে বলে চলেছে মন্টানা। দ্বিতীয় দৃশ্যে দেখা গেছে গাড়িতে ওঠার আগে ফুটপাতে জমা পানি দিয়ে জুতো আর ট্রাউজারে লেগে থাকা রক্ত পরিষ্কার করছেন মিস্টার রানা। ছবিতে তারিখ ও সময় দেওয়া আছে। ডাক্তাররা বলছেন ঠিক ওই সময় খুন করা হয়েছে মিস্টার সাইমন ও মিস মালিকে, মিস্টার সাইমনের ফ্ল্যাটে। পুলিশ হেডকোয়ার্টার থেকে মিস্টার রানার নামে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। শুধু তাই নয়, ইলেকট্রনিক মিডিয়াকে নির্দেশ দেওয়া হয়েছে ওকে সশস্ত্র বিপজ্জনক চরিত্র বলে প্রচার করতে। ওর খোঁজে চারিদিকে ছড়িয়ে পড়েছে পুলিশ। তাদের উপর নির্দেশ আছে মিস্টার রানা গ্রেপ্তার এড়াতে চাইলে গুলি করা যাবে, দ্যাটস অল। 3 সেকেন্ড কেউ কিছু বলল না। নীরবতা ভাঙল জিসান। আপনার আর বাইরে বের হওয়া চলে না মাসুদ ভাই? রানা গম্ভীর অনিচ্ছা সত্ত্বেও বলল, না। ঝর্ণার ব্যাপারটা আমি দেখছি, বলল জিসান। সায়েন্স একাডেমি স্ট্রিটে গেছে, তাই না মাসুদ ভাই? পিয়ার্স টাওয়ার্স, টপ ফ্লোর। মাথার চুলে আঙ্গুল চালালো রানা। অসহায় বন্দি মনে হচ্ছে নিজেকে ওর। যত তাড়াতাড়ি পারো পৌঁছাতে চেষ্টা করো জিসান। জি মাসুদ ভাই। বৃষ্টির মধ্যে রাস্তায় নেমে এসে হাঁটছে জিসান। গায়ের রেনকোট টেনে টুনে ভালো করে জড়ালো। রাস্তার মাথায় পার করা আছে ওর গাড়ি। মেইন রোডে 5 মিনিট গাড়ি চালিয়ে জিসানের ধারণা হলো
শহরে সম্ভবত অতিরিক্ত পুলিশ আনা হয়েছে কিংবা সবার ছুটি বাতিল করে রাস্তায় টহল দিতে বাড়িয়েছে। খানিক পর পর একটা করে পুলিশ কার ছুটে যেতে দেখছেও। সন্দেহ নেই রানা এজেন্সির ডিরেক্টরকে খুঁজতে বেরিয়েছে অফিসাররা। আরও 15 মিনিট খুব সাবধানে গাড়ি চালালো জিসান। তারপর সামনে সায়েন্স একাডেমি স্ট্রিটের রোড সাইন দেখতে পেল, কিন্তু সেদিকে বাঁক নিতে গিয়েও নিল না, কারণ দেখলো ওর দিকে আর একটা পুলিশ কার ছুটে আসছে। ড্রাইভারের পাশে বসা অফিসার রেডিও ফোনে কার সঙ্গে যেন কথা বলছিল। জিসানকে ভালো করে দেখবার জন্য জানালা দিয়ে মুখটা বের করে দিল। যতক্ষণ দেখা গেল ততক্ষণ ওর দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে থাকলো অফিসার। পুলিশ কার অদৃশ্য হয়ে যাওয়ার পর গাড়ি গড়িয়ে সায়েন্স একাডেমি স্ট্রিটে ঝুঁকল জিসান। পিয়ার্স টাওয়ার খুঁজে বের করতে ওর কোনো সমস্যা হলো না। রাস্তা থেকেই দেখতে পেল দালানটা 22 তলা, আলো জ্বলছে শুধু টপ ফ্লোরে। গাড়িটা একটু দূরে রেখে টাওয়ারের গেট দিয়ে লবিতে ঢুকলো জিসান। দারোয়ানের নাক ডাকার আওয়াজ স্বস্তি এনে দিল মনে। কয়েক পা এগুতেই দেখলো একটা এলিভেটরের মাথায় লেখা রয়েছে পেন্ট হাউস। এলিভেটরে চড়ে টপ ফ্লোরে উঠে এলো জিসান। প্যাসেজে নেমে দেখলো দুটো দরজার নিচেই আলো দেখা যাচ্ছে। শোল্ডার হোলস্টার থেকে পিস্তল বের করে কান পেতে অপেক্ষা করছো। 1 মিনিট, 2 মিনিট, কোনো শব্দ পাচ্ছেন না। খালি হাতটা তুলে কল বেলের বোতামে চাপ দিল। আড়ষ্ট হয়ে অপেক্ষা করছে। 10 সেকেন্ড পর আবার বেল বাজলো। কেউ সাড়া দিচ্ছে না। ভাবলো ফ্ল্যাটে কেউ নেই নাকি, কিন্তু তাহলে আলো জ্বলবে কেন? দরজার এক পাশে সরে এসে হাতলটা সাবধানে ধরে মোচড় দিল জিসান। ওটা ঘুরছে দেখে দম আটকালো। কি ব্যাপার? তালা দেওয়া নয় কেন? মৃদু ধাক্কা দিয়ে কভারটা সবটুকু খুলে ফেললো। সাজানো গোছানো সিটিং রুম খালি পড়ে রয়েছে ওর সামনে, কিন্তু মানুষজন কাউকে দেখা যাচ্ছে না। ভিতরে ঢুকে খুক খুক করে কাশলো জিসান। তারপর জিজ্ঞেস করলো, কেউ আছেন? নাকে ব্র্যান্ডির ঝাঁঝ পাচ্ছে। জবাব পাওয়া গেল না। ভিতর থেকে দরজাটা বন্ধ করে দিল জিসান। ঘুরে দাঁড়াবার পর এই প্রথম চোখে পড়ল ব্র্যান্ডির খালি গ্লাসটা। ফায়ার প্লেসের পাশে কার্পেটের উপর দাঁড় করানো। একটু দূরে পড়ে রয়েছে ভাঙ্গা গ্লাসের কয়েকটা টুকরো। দৃশ্যটা জিসানের ভালো লাগছে না। এখানে সম্ভবত ধস্তাধস্তি কিংবা মারামারি হয়েছে। কামরার চারদিকটা ভালো করে দেখছো, যদিও জানে না ঠিক কী হচ্ছে। এমন কিছু যেটা থেকে ব্যাখ্যা পাওয়া যাবে কী কারণে দরজায় তালা দেওয়া হয়নি, কেনই বা ফ্ল্যাটে কেউ নেই। সেটিতে সাদা কি যেন একটা পড়ে রয়েছে। দেখতে বেশ সাবধানে সেদিকে এগুলো জিসান। একটা চোখ রেখেছে পাশের ঘরে ঢোকার দরজার উপর। ওটা মাত্র ইঞ্চি কয়েক খোলা। জিনিসটা মেয়েদের একটা রুমাল, এক কোণে দুটো হরফ এমব্রয়ডারি করা, JS। খুশি হবে নাকি উদ্বিগ্ন বুঝতে পারছে না জিসান। এটুকু পরিষ্কার যে আন্দাজে ঢিল ছুঁড়ে সফল হয়েছে ঝর্ণা। এখানে এসে টিসাকে পেয়েছে, তা না হলে ফ্ল্যাটের ভিতর ঢুকতো না। কিন্তু এর মানে কি টিসাকে নিয়ে বেরিয়ে গেছে ঝর্ণা? বেরোবার সময় আলো নেভাতে দরজা বন্ধ করতে ভুলে গেছে। দুটো ভুল একসঙ্গে করলো, তাও দুজন। না, এরকম হয় না। টিসা নেশা করছিল। কলবেলের আওয়াজ শুনে হাত থেকে পড়ে যাওয়ার ভেঙে গেছে গ্লাসটা। পাশের ঘরের দিকে এগোবার সময় ভাবছে জিসান। দরজায় হাত দিয়ে ঠেললো। আলোকিত বেডরুমও নেই কেউ। জিনিসপত্র সব যেমন থাকবার কথা স্বাভাবিক, তবে বাথরুমের দরজা ইঞ্চি কয়েক খোলা কেন? ওদিকে দ্রুত এগুলো জিসান। চাপ দিল দরজায়, যেন অনিচ্ছা শর্ত খুলল কবাট। ও চাপ দেওয়ায় উল্টো দিকে বাড়ি খেলো ভারী কিছু। নীল সাদা বাথরুমে ঢুকলো জিসান। একটা বিট মিস করলো ওর হার্ট। যা দেখতে পাবে বলে কিছুটা প্রস্তুত হয়েছিল তাই দেখতে পেল। তা সত্ত্বেও টিসার মরা মুখটার দিকে তাকানো মাত্র ওর পেটের ভিতরটা মোচড় দিয়ে উঠল। কবাটের গায়ে বিদঘুটে ভঙ্গিতে ঝুলছে টিসা। হাঁটু দুটো উঁচু হয়ে আছে, যেন প্রচণ্ড যন্ত্রণা সহ্য করবার চেষ্টায়। ফুলে রয়েছে মুখ। দুসারি সাদা দাঁতের ফাঁক দিয়ে জিভ বেরিয়ে পড়েছে। লাল সিল্কের কর্ড ওর গলার চারধারে গভীর কামড় বসিয়েছে। হাত দুটো থাবা মারবার ভঙ্গিতে আড়ষ্ট হয়ে থাকায় জিসান ধারণা করল জীবনের শেষ মুহূর্তে কাউকে যেন আঘাত করতে চেয়েছিল টিসা। লাশের একটা হাত ধরল, এখনো গরম। চোখে কঠিন দৃষ্টি। এক পা পিছালো জিসান। বেডরুম হয়ে সিটিং রুমে ফিরে গিয়ে চিন্তা করছে ও, পেন্ট হাউসে এসে টিসার লাশ দেখতে পেয়েছে ঝর্ণা, নাকি আসবার পর ওর সামনে খুন হয়েছে মেয়েটা?
পায়চারি শুরু করে জিসান অনুভব করলো ও জুলপি থেকে ঘাম গড়াচ্ছে। ভাবলো ঠিসা খুন হয়েছে, খুনি সম্ভবত ঝর্ণাকে ধরে নিয়ে গেছে। এই কথা শুনলে কাবার ভেঙে বেরিয়ে আসবেন মাসুদ ভাই, বিশেষ করে ঝর্ণা ইকোর হাতে আছে জানলে কারো কথা শুনবেন না তিনি। রুমাল দিয়ে মুখের ঘাম মুছল জিসান। ভাবলো ঝর্ণা বোধ এখন ইকোর হাতেই বন্দি, অন্য পথ ধরে নিজের ফ্ল্যাটে ফিরে যায়নি তো। এটা হয়তো ফলস অ্যালার্ম। ব্যাপারটা জানা দরকার। পায়চারি থামিয়ে ঝর্ণার বাড়িতে ফোন করলো জিসান। শুনতে পেল অপর প্রান্তে রিং হচ্ছে। ধৈর্য ধরে অপেক্ষা করছে ও। হঠাৎ ক্লিক করে একটা শব্দ হলো, তারপর বেশি হলো অচেনা একটা কণ্ঠস্বর। হ্যালো, কে ফোন করছেন? সাবধানে জানতে চাইল জিসান। এটা কি ওয়েস্ট জোন 49775438? হ্যাঁ, আপনি কে বলছেন? গলার আওয়াজ মাসুদ ভাইয়ের নয়, পরিষ্কার বুঝতে পারছে জিসান। আমি মিস ঝর্ণা হকের সঙ্গে কথা বলতে চাই, বলল। তিনি এখানে নেই, অচেনা গলা বলল। আপনি কে বলছেন? বারবার একই প্রশ্ন করছেন, জানতে পারি আপনি কে? আর মিস হকের ফ্ল্যাটে কি করছেন? তিনি যখন নেই ওখানে, জানতে চাইল জিসান। আমি হোমিসাইড ব্যুরোর লেফটেন্যান্ট মার্লি। ধমকে উঠল অফিসার। সময় নষ্ট করবেন না, কে আপনি? রিসিভারটা তাড়াতাড়ি ক্যাডলে রেখে দিল জিসান। হাত দুটো ট্রাউজারের পকেটে। ঝর্ণা সিটিং রুমে পায়চারি করছে রানা। চোখ দুটো ঠান্ডা, কঠিন। কিছুক্ষণ পর পর হাত ঘুরে দেখছে। ফ্ল্যাট থেকে ঝর্ণার বেরিয়ে যাওয়ার পর 1.5 ঘন্টা পার হতে চলেছে। ওর খবর নিতে বেরিয়েছে জিসান, তাও 40 মিনিট হয়ে গেল। পায়চারি থামিয়ে জানালার দিকে এগোলো রানা। পর্দার কোণ একটু সরিয়ে নিচের বীজে রাস্তায় তাকালো। বৃষ্টির ফোঁটা জানালার কাছে বিচিত্র সব নকশা তৈরি করছে। 1 মিনিট পর পর্দা টেনে দিয়ে ওখান থেকে সরে আসতে যাবে, একটা গাড়ির উজ্জ্বল হেডলাইট দেখতে পেল। খুব দ্রুত ছুটে আসছে গাড়িটা। শির দাঁড়া খাড়া হয়ে গেল রানার। ভাবলো ঝর্ণা ফিরে আসছে। রাস্তার মাঝখান থেকে সরে এসে ফুটপাতে ঘেসে দাঁড়ালো কারটা। ওটার মাথায় লাল প্লাসার দেখতে পেল রানা, তবে জ্বলছে না, গায়ে সাদা কালো রং। পুলিশ। সাইরেন না বাজিয়ে ছুটে আসবার কারণ কি? ওরা কি জানে এখানে আছো, নাকি সম্ভাব্য জায়গায় খোঁজ নিতে বেরিয়েছে? কামরার আরেক মাথায় ফিরে এসে কোটটা হাতে নিল রানা। ফ্ল্যাট থেকে বেরিয়ে যাওয়ার জন্য দরজার দিকে ঘুরল, কিন্তু এক পা ফেলেই স্থির হয়ে গেল, কপালে চিন্তার রেখা। এই ফ্ল্যাটের কোথায় কি আছে জানা নেই ওর। পিছন দিয়ে বেরোবা যদি কোনো ব্যবস্থা না থাকে, এক মুহূর্ত ইতস্তত করে কোটটা আবার চেয়ারে ঝুলিয়ে রাখলো। ভাবলো খুনঠাসা হয়ে থাকলে হয়েছে, পকেট মারার মতো পালাতে গিয়ে ধরা পড়াটা অপমান কর। তাছাড়া পালানো কোনো সমস্যার সমাধান নয়, দেখাই যাক না কি বলে পুলিশ। আগুনের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে রানা। হাত দুটো পিছনে, কঠিন মুখ থমথম করছে। কয়েক মিনিট পার হয়ে গেল, কেউ আসছে না। ফলস অ্যালার্ম, পুলিশ অন্য কোথাও এসেছে। স্বস্তির নিঃশ্বাস ফেলতে যাবে এই সময় তীক্ষ্ণ শব্দে কলবেল বেজে উঠল। ঘুরল রানা, দ্রুত পায়ে চলে গেল নিচু টেবিলটার সামনে। ক্র্যাডেল থেকে টেলিফোনের রিসিভার তুলে ডায়াল করলো সলিসিটর সাবেরের নাম্বারে। প্রায় সঙ্গে সঙ্গে সাড়া দিল সাবের। হ্যাঁ বল, জেগে বসে আছি। শোন, বলল রানা, তুই জিতলি। ওরা কলবেল বাজাচ্ছে। কিচ্ছু বলবি না, দৃঢ় স্বরে নির্দেশ দিল সলিসিটর। তোকে ওরা হেডকোয়ার্টারে নিয়ে যাবার আগেই ওখানে আমি পৌঁছে যাব। গোটা ব্যাপারটা তুই আমার উপর ছেড়ে দে। মুখ খুলবি না শুধু। জিসান কোথায়? ও ওখানে নেই। পারলে ওর সঙ্গে যোগাযোগ করবি, বুঝলি? বলবি কোনোভাবেই যেন অ্যারেস্ট না হয়। ঠিক আছে, বলল সলিসিটর। সব আমাদের উপর ছেড়ে দে। কিছু বলতে যাবে রানা, এই সময় আবার দরজায় বেল বাজলো। ওরা অস্থির হয়ে উঠেছে। হেডকোয়ার্টারে দেখা হবে বলে যোগাযোগ কেটে দিল। কামরার আরেক দিকে হেঁটে গিয়ে দরজা খুলল রানা। প্যাসেজে দাঁড়িয়ে রয়েছে লেফটেন্যান্ট মার্লি উইলিয়াম। একটা হাত কোটের পকেটে। তার দাঁড়ানোর ধরনটায় অশালীন যদি কিছু নাও থাকে, বেয়াদবির একটা ভাব আছে বলে সন্দেহ করল ও। লোকটা চেহারা ও আচরণে যে মার্জিত ভাব এতদিন দেখে এসেছে, সেটা আজ অনুপস্থিত। তবে ভাবল রানা, আমার ধারণা ভুল হতে পারে। হ্যালো লেফটেন্যান্ট মার্লি, শান্ত গলায় বলল রানা। এটা আনএক্সপেক্টেড। তা কি মনে করে? ভেতরে আসতে পারি মিস্টার রানা? বিনয়াবনত এক পা বাড়িয়ে অনুমতি চাইল লেফটেন্যান্ট মার্লি।
আপনি একা? না, সঙ্গে একজন আছে, বলল লেফটেন্যান্ট। তাকে নিচে রেখে এসেছি। এমন সুরে কথাটা বলল, এটার জন্য বিশেষ কোনো অর্থ আছে। মাথা ঝাঁকিয়ে এক পাশে সরে দাঁড়ালো রানা। ঢুকে পড়ুন। হেঁটে আগুনের সামনে চলে গেল, তারপর মার্লের দিকে ফিরল। সিটিং রুমে ঢুকলো লেফটেন্যান্ট, দরজা বন্ধ করলো, সন্দেহের দৃষ্টিতে চারিদিকে চোখ বুলাচ্ছে। আমি এখানে একা, বলল রানা। ঝর্ণা বাইরে। ছোট্ট কুচকুচে কালো গোপের উপর কোড়ে আঙুলের নখ বুলালো লেফটেন্যান্ট। ব্যাখ্যা করে নিশ্চয় বলতে হবে না মিস্টার রানা, কেন আমি এসেছি? নিঃশব্দে হাসল রানা। আন্দাজে ভাগ মারা বহুকাল আগেই ছেড়ে দিয়েছি, বলল ও। শোনা যাক, কি বলার আছে আপনার? আপনার নামে জোড়া খুনের অভিযোগ আনা হয়েছে, বলল লেফটেন্যান্ট। নিজ এজেন্সির অপারেটর লরেন্স সাইমন ও মহালি চৌধুরীকে খুন করেছেন আপনি। তার ছোট আকৃতির কঠিন চোখ দুটো রানার দিক থেকে সরে গেল। এই কাজে আপনি আসা অবাক হচ্ছি, বলল রানা। আমার ধারণা আপনি আমাকে সার্ভিস দিতেই বেশি পছন্দ করেন, নাকি বলা উচিত করতেন। কিছু বলবার জন্য মুখ খুলতে যাবে লেফটেন্যান্ট, একটা হাত তুলে থামিয়ে দিল রানা। আরেকটা কথা, এ সার্ভিস দেওয়ার ব্যাপারটা পারস্পরিক ছিল। মনে পড়ছে আপনার বাবার হার্ট অপারেশনের সময় $20,000, ছেলেকে ভালো স্কুলে ভর্তি করার জন্য $10,000, এভাবে গত 2 বছরে $60-65,000 রানা এজেন্সির সহায়তা তহবিল থেকে দেওয়া হয়েছে আপনাকে। লেফটেন্যান্টের চোখ মুখ আরও শক্ত হয়ে গেল। আমি এখনো সার্ভিস দিচ্ছি মিস্টার রানা, সেই জন্যই আর কাউকে না পাঠিয়ে আমি নিজে এসেছি। ভাবলাম ম্যারেজটা আমি যদি করি, সব দিক থেকে সিটে নিরাপদ হবে। রানার কপালে ভাঁজ পড়ল। মানে? গ্রেপ্তার এড়াতে গিয়ে বহু লোক পিঠে গুলি খায়, বলল লেফটেন্যান্ট। উপর মহলে এমন বহু লোক আছেন, আপনাকে খুন হতে দেখলে আনন্দে বগল বাজাবেন মিস্টার রানা। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, পুলিশ কমিশনার, আর কে? একদিকের কাঠটা একটু উঁচু করল লেফটেন্যান্ট। কি জানি, বলতে পারছি না, তবে আমার ধারণা ব্যাপারটা নিজের হাতে তুলে নিয়ে আপনাকে একটা সার্ভিস দিচ্ছি আমি। কেসটা খারাপ মিস্টার রানা, ডিস্ট্রিক্ট অ্যাটর্নি বলছেন। ওয়াটার টাইট। রানা কিছু বলছে না, শুধু শুনে যাচ্ছে। অস্বীকার করে কোনো লাভ নেই যে ওই সময় লরেন্স সাইমনের ফ্ল্যাটে আপনি গিয়েছিলেন, বলল লেফটেন্যান্ট। তাই না মিস্টার রানা? সলিসিটর আমাকে কথা না বলার পরামর্শ দিয়েছেন, হালকা সুরে হাসি মুখে বলল রানা। শুভানুদায়ীর কথা আমাকে শুনতে হবে? তা শুনুন, বলল লেফটেন্যান্ট মার্লি, কিন্তু সলিসিটরও ভিডিওর ছবি বিশ্বাস করতে বাধ্য। দিন তারিখ দেওয়া সচল ছবি মিথ্যে বলে না। যে ছবি তুলল সে নিশ্চয়ই জানতো খুন করতে ওখানে কেউ যাবে, বলল রানা। তারপরও দুটো খুন হতে দিল সে, খুনিকে পালিয়ে যেতেও বাধা দিল না। কোর্টে এসব প্রশ্ন উঠবে না? মাথা ঝাঁকালো লেফটেন্যান্ট। তা ঠিক। এই কেস নিয়ে তুল কালাম কাণ্ড হবে কোর্টে। রানা বলল, আপনাকে দেরি করিয়ে দিই কেন, চলুন বেরিয়ে পড়ি। দরজার দিকে এগোবার জন্য পা বাড়িয়েছে, অমনি ঝর্ণার টেলিফোনটা বেজে উঠল। দুজন একযোগে হাত বাড়ালো। ক্র্যাডল থেকে রিসিভারটা ছো দিয়ে তুলে নিল লেফটেন্যান্ট মার্লি। চোখ শুরু করে তার দিকে তাকিয়ে আছে রানা, থমথম করছে চেহারা। হ্যালো, কে ফোন করছেন? অপর প্রান্তের কথা শুনে আবার বলল, হ্যাঁ, আপনি কে বলছেন? আবার শুনল, তারপর বলল, তিনি এখানে নেই, আপনি কে বলছেন? রানার শির দাঁড়াবে ঠান্ডা একটা শিরশিরে ভাব নেমে গেল। বোঝাই যাচ্ছে যে জিসান ফোন করে ঝর্ণার কথা জানতে চাইছে। আমি হোমিসাইড ব্যুরো লেফটেন্যান্ট মার্লি। ফোনে ধমকে উঠল লেফটেন্যান্ট। সময় নষ্ট করবেন না, কে আপনি? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে বিড়বিড় করে গালি দিল সে, তারপর নিজেই ডায়াল করলো একটা নাম্বারে। অপারেটর, লেফটেন্যান্ট মার্লি, পুলিশ হেডকোয়ার্টার। থেকে করা হলো কলটা? 20 সেকেন্ড অপেক্ষা করলো, তারপর বলল, ধন্যবাদ, আমাকে হেডকোয়ার্টারের লাইন দিন। আবার কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হলো। রবিন, মার্লি, প্রথমে ঠিকানাটা লিখে নাও। দ্রুত বলে গেল ঠিকানাটা। এখনই একটা গাড়ি নিয়ে চলে যাও ওই পেন্ট হাউসে, ওখানে কিছু সমস্যা হয়ে থাকতে পারে। কি দেখলে রিপোর্ট করবে আমাকে। রিসিভার নামিয়ে রেখে রানার দিকে তাকালো লেফটেন্যান্ট। আপনার বিরুদ্ধে আরেকটা খুনের অভিযোগ আনা হলে আমি একটু বিস্মিত হব না মিস্টার রানা। কথা না বলে কঠিন চোখে লোকটাকে দেখছে রানা। ফোনটা করা হয়েছে পিয়ার্স টাওয়ারের পেন্ট হাউস থেকে।
ওখানে রানা এজেন্সি সানসিটি শাখার এজেন্ট টিসা হাসান থাকে। ফোনটা কে করেছিল তাও আমি জানি। প্রশ্ন হলো, জিসান ওখানে কি করছে? মিসেস হাসানি বা টেলিফোন ধরছেন না কেন? জিসান, ব্রু কোচকালো রানা। ও ওখানে? জিসান যে আপনাদের একজন স্লিপার এজেন্ট, এ তথ্য টিসা হাসানের কাছ থেকে আগেই পেয়েছি আমরা। সেই থেকে ওর গতিবিধি মনিটর করছি আমরা। টেলিফোনে ওর গলা আগে শুনেছি, তাই চিনতে পারলাম। ওখানে কি করছে সে, মিস্টার রানা? কাজ জাগালো রানা। আমি তো আর কি জানি। শুনলাম চেষ্টা করা হচ্ছে টিসা হাসান যাতে আপনার বিরুদ্ধে সাক্ষী দেন, বলল লেফটেন্যান্ট। কমিশনারও বলেছেন ওই সাক্ষী নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়। তার নিরাপত্তা তিনি নিজেই যদি নষ্ট করে বসেন, কার কি করার আছে, বলল রানা। আমরা যাব কি না? আমরা অপেক্ষা করব, কঠিন সুরে লেফটেন্যান্ট বলল। কামরার চারিদিকে হাঁটাহাঁটি করছে, বারবার তাকাচ্ছে রানার দিকে। একটা সোফায় বসল রানা। মুখের ভেতরটা শুকনো লাগছে, হার্টবিট যেন ছন্দ খুঁজে পাচ্ছে না। টিসার ওখানে কি হয়েছে না হয়েছে তা অন্তত জানা যাবে এখন। নীরবে অপেক্ষা করছে ওরা। ফায়ার প্লেসের মাথার উপর রাখা ঘড়িটা ঠিক ঠিক আওয়াজ করছে। 8 মিনিট পর টেলিফোন বাজল। রিসিভার তুলল লেফটেন্যান্ট। বলো, আমি মার্লি, বলল সে। কি বললে? ও গড! জিসানকে ধরেছে ওরা? সব টহলকার ও চেহারার বর্ণনা পাঠিয়ে দাও। 10 মিনিট আগেও ওখানে ছিল সে। ওকে আমি চাই, ব্যাস। হাতের কাজ সেরে আসছি আমি। ঠিমতিকে সামলাতে বলো। ঝড়াত করে রিসিভারটা রেখে দিল সে। নিজেকে শক্ত করল রানা। লেফটেন্যান্টের হাবভাব দেখেই বুঝে নিয়েছে খারাপ কিছু ঘটেছে। আপনার সানসিটি শাখার এজেন্ট টিসা হাসানকে ঝুলন্ত অবস্থা পাওয়া গেছে, বলল লেফটেন্যান্ট। রাগে তার সাদা চামড়া টকটকে লাল হয়ে উঠল। শুনে আপনার কি প্রতিক্রিয়া হচ্ছে, মিস্টার রানা? জিসানকে পাঠিয়ে এই খুনটা আপনি করাননি তো? ওর মুখ বদ্ধ করার জন্য? মারা গেছে। সোফা ছেড়ে দাঁড়াচ্ছে রানা। খুন হয়েছে। আপনার আরেক এজেন্ট নোরা বার্নের মতো দরজার পেছনে ঝুলছে। টিসার জন্য শোক করবার কিংবা ওকে ক্ষমা করবার সময় পর্যন্ত পাচ্ছে না রানা। মনে প্রশ্ন জাগলো, ঝর্ণা কোথায় গেল? ঠান্ডা হিম একটা ভয় চেপে বসছে ওর বুকে। যেভাবেই হোক জানতে হবে কোথায়, কেমন আছে ঝর্ণা। 50,000-এ কিছু কেনা যায় লেফটেন্যান্ট? শান্ত কণ্ঠে জানতে চাইল রানা। মার্লির মুখে স্থির হয়ে আছে চোখ। ছেলে মানুষেরই একটা সীমা থাকা উচিত, তিরস্কার মেশানো বিদ্রুপের সুরে বলল লেফটেন্যান্ট। এখনো বুঝতে পারছেন না? আপনার দিন শেষ হয়ে গেছে। কমিশনার এমন ব্যবস্থা করেছেন, কাল সকাল থেকে ফ্লোরিডার কোনো ব্যাংক আপনার চেক নেবে না। যার কাছে টাকাই নেই সে $50,000 অফার করে কিভাবে? চলুন এবার আমরা রওনা দিই। ক্যাটস্কিল অফিসে প্রচুর টাকা আছে, বলল না। বোকামি করবেন না, কেউ জানে না কোথায় আছি আমি। বেরিয়ে যাওয়ার একটা পথ করে দিন আমাকে। 50,000 ঠিক আছে, 1,00,000 সই পকেটে ভরে নিয়ে চলে যাবেন। নিঃশব্দে হাসছে লেফটেন্যান্ট। এই মুহূর্তে আপনার সেফের পাশে একজন অফিসার বসে আছে। সম্ভাব্য সমস্ত দিক কাভার করছেন কমিশনার। ফ্লোরিডায় আপনার আসলে কোনো টাকাই নেই। আসুন। হঠাৎ প্রায় ভোজবাজির মতো তার হাতে পিস্তল বেরিয়ে এলো। কিছু মনে করবেন না, স্রেফ নিয়ম রক্ষা। আপনাকে চার্জ করব আমি। কাজ ঝাঁকালো রানা। ও এখন দৃঢ় প্রতিজ্ঞ। ঝর্ণাকে বিপদের মধ্যে রেখে কোনো মতেই হাজতে ঢুকবে না। শান্ত স্বাভাবিক ভঙ্গিতে মার্লির দিকে এগোলো। হল্ট! অকস্মাৎ প্রায় গর্জে উঠলে সরাসরি রানার বুকে পিস্তল তাক করল লেফটেন্যান্ট। কোনো রকম চালাকি নয়, মিস্টার রানা। রানাকে থমকে দাঁড়িয়ে পড়তে দেখে নার্ভাস একটু হাসলো। দ্যাটস বেটার। এবার দয়া করে পেছন ফিরুন। অজ্ঞতা বাধ্য হয়ে পেছন ফিরল রানা। চার্জ করার সময় যদি বুঝি গোলমাল করতে যাচ্ছেন, আপনার শিরদাঁড়া গুঁড়ো করে দেব, বলে রানার মেরুদণ্ডের উপর মাজুল ঠেকালো লেফটেন্যান্ট। এক হাতে দ্রুত চার্জ করলো। ওর শোল্ডার হোলস্টার থেকে টান দিয়ে বের করে নিল ওয়াল থারটা, রেখে দিল ওভারকোটের পকেটে। এবার ঘুরুন, আমাকে পাশ কাটিয়ে সামনে চলে যান। হাসলো রানা। এত নাটকীয়তা না করলেও পারেন লেফটেন্যান্ট। আমি যদি পালাই, যাব কোথায়? লড়াইটা কোর্টে চালাবো বলে সিদ্ধান্ত নিয়েছি। আর কোনো কথা নয়, বলল লেফটেন্যান্ট। দেখে শুনে শান্তভাবে হাঁটুন। অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে এলো ওরা। 4 প্রস্থ সিঁড়ি বেয়ে নিচে লবিতে নামলো। শেষ ধাপটার পাশে দেওয়ালের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে লাল মুখো ডিটেকটিভ। অলস ভঙ্গিতে টুথপিক চিবাচ্ছে। রানাকে একবার আপাদ মস্তক দেখলো, তারপর মার্লির দিকে তাকালো।
চলো যাওয়া যাক, ধৈর্য হারানো সুরে বলল লেফটেন্যান্ট। এই লোককে ভেতরে ভরার পরেও হাতে একটা মার্ডার কেস আছে। ফর গড সেক, চোখ মুখ কুচকে অসন্তোষ প্রকাশ করলো ডিটেকটিভ। ভাবছিলাম লেট নাইট বক্সিংটা দেখতে যাব, তার হলো না। লাল মুখের পিছু নিয়ে রাস্তায় বেরিয়ে এলো ওরা। পুলিশ কারের ড্রাইভিং সিটে বসলো ডিটেকটিভ। গাড়ির পাশে পৌঁছে দাঁড়িয়ে পড়লো রানা। সঙ্গে সঙ্গে ওর শির দাঁড়ায় পিস্তলের ব্যারেলে দিয়ে খোঁচা মারল লেফটেন্যান্ট। কোনো রকম চালাকি করতে দেখলেই হিসিস করে বলল সে, আপনার নাড়ি বুড়ি রাস্তায় ছড়িয়ে দেব। সম্মানিত একজন সিটিজেনকে আপনি খুব কম সম্মানই দেখাচ্ছেন, বলে একটু হাসল রানা। ভেতরে ধমকের সুরে বলল লেফটেন্যান্ট, সাবধানে, কিছু করবার সুযোগ পাওয়া যাচ্ছে না। অজ্ঞতা বাধ্য হয়ে পুলিশ কারে উঠল রানা। ওর পিছু নিয়ে মারলিও। ওকে জনসন, ডিটেকটিভকে বলল সে, যত জোরে পারো। স্টার্ট দিয়ে গাড়ি ছেড়ে দিল লাল মুখ অফিসার। অটল বসে আছে রানা। বুকের পাশের একটা হাড়ে পিস্তলের কঠিন স্পর্শ অনুভব করছে। ওর ভিতরটা প্রচণ্ড রাগে টকবক করে ফুটছে। রাগ শুধু শত্রুদের উপর নয়, নিজের উপরও। সময়ত সাবধান না হওয়ায়, সিদ্ধান্তহীনতায় ভোগার জন্য এখন আর পালানো সম্ভব নয়। একটু পরেই বুঝতে পারল রানা ওর পুলিশ হেডকোয়ার্টারের দিকে যাচ্ছে না। তারপর উপলব্ধি করলো শহরতলির দিকে ছুটছে কার, তাও প্রধান সড়কগুলোকে সযত্নে এড়িয়ে। একটা ব্রিজ পেরিয়ে শহরটাকে পেছনে ফেলে এলো কার। যা বোঝার বুঝে নিল। মতলবটা কি? ঠান্ডা সুরে জানতে চাইল রানা। হেডকোয়ার্টারে যাচ্ছি না কেন? শব্দ করে মৃদু হাসল লেফটেন্যান্ট। প্রথমে জরুরি একটা কাজ সারতে হবে আমাকে। রিল্যাক্স, ভয় পাবেন না। কোথাও যাবার তাড়া নেই আপনার। অথচ তারপরও সেখানে উনি ঠিকই পৌঁছে যাবেন, হেসে উঠে বলল লাল মুখো ডিটেকটিভ। পেশি ঢিল করে দিয়ে সিটের এক কোণে হেলান দিল রানা। ওর বোঝা উচিত ছিল যে লোক মাত্র একজন ডিটেকটিভকে সঙ্গে নিয়ে ওকে অ্যারেস্ট করতে এসেছে, $1,00,000 লোভ সংবরণ করতে পারে, নিশ্চয়ই অন্য কোথাও বাধা পড়েছে তার আনুগত্য। সেই বাঁধন অত্যন্ত শক্ত বটে। মার্লির উপর নির্দেশ আছে, মাসুদ রানাকে বাঁচিয়ে রাখবার দরকার নেই। নির্দেশটা নির্দিষ্ট একজন দিয়েছে, তা নাও হতে পারে। ইকোভেটরিকে যারা সাহায্য করছে তাদের তালিকা খুব একটা ছোট হওয়ার কথা নয়। লেফটেন্যান্টের হাতে ধরা পিস্তলটা দেখল রানা। ওর দিকে তাক করা, ওটা ট্রিগারে আঙ্গুল বেচানো। সিদ্ধান্ত নিল গাড়ির ভেতর কিছু শুরু করে লাভ নেই, সুযোগটা নিতে হবে গাড়ি থেকে ওরা বেরোবার পর। এই মুহূর্তে নদীর কিনারা ঘেঁষে এগোচ্ছে ওরা। গাড়ির ছাদে ড্রাম বাজাচ্ছে বৃষ্টির ফোঁটা। উইন্ডশিল্ড পরিষ্কার রাখবার জন্য আড়ষ্ট ভঙ্গিতে অনবরত অর্ধবৃত্ত তৈরি করছে ওয়েইবার। এত রাতে নদীর ধারে কেউ নেই, চারদিক ফাঁকা পড়ে আছে। কাউকে খুন করতে হলে এর চেয়ে ভালো জায়গা আর হয় না, ভাবল রানা। মাথায় একটা গুলি করো, তারপর ফেলে দাও নদীতে, ব্যাস ঝামেলা শেষ। তীক্ষ্ণ কণ্ঠে বলল লেফটেন্যান্ট। ঠিক আছে জনসন। তার গলার আটসাট ধাতব একটা সুর। পুলিশ কারের স্পিড কমালো ডিটেকটিভ। বড় সড়ো একটা গুদাম ঘরের ছায়া থামল। নামুন, কর্কশ ধমকের সুরে হুকুম করল লেফটেন্যান্ট। রানা বুঝল মুখোশটা পুরোপুরি খুলছে মারলি। তবে এরকম আচরণের পিছনে অপরাধ বোধেরও একটা ভূমিকা থাকে। তার দিকে তাকালো রানা। কি এটা জানতে চাইল। আনঅফিসিয়াল এক্সিকিউশন। ওর পাঁজরে মাজল ঠেসে ধরল লেফটেন্যান্ট। বেরো শালা, খেকিয়ে উঠল সে। আমি চাই না গাড়িতে তোমার রক্ত পড়ুক। নিজের দিকে দরজা খুলছে রানা। তাড়াতাড়ি বাইরে বেরিয়ে গাড়ির সামনে দিয়ে ছুটে এলো ডিটেকটিভ। টান দিয়ে হোলস্টার থেকে পিস্তল বের করছে। লেফটেন্যান্ট না বেরোনো পর্যন্ত রানাকে কাবাদ দিল সে। সাক্ষী রাখাটা বুদ্ধিমানের কাজ নয় লেফটেন্যান্ট, শান্ত সুরে বলল রানা। আমাকে তুমি খুন করলে ডিটেকটিভ তোমাকে ব্ল্যাকমেল করবে? হেসে উঠল জনসন। আমি আর লেফটেন্যান্ট একটা টিম হিসেবে কাজ করি বন্ধু, বলল সে। আমাদের নিয়ে মাথা ঘামাতে হবে না। তোমার আল্লাহকে ডাকো। হাতের পিস্তল তুলে রানার বুকে লক্ষ্য স্থির করল লেফটেন্যান্ট। তোমার পাওনা বুঝে নাও মাসুদ রানা, বলল সে। ট্রিগারে চাপ বাড়াচ্ছে। পিছিয়ে দেওয়ালের দিকে যাও। পিছানোর সময় একটু তির্যক পথ ধরল রানা। তাতে নদীর কিনারা আর একটু কাছে চলে এলো, কিন্তু তারপরও অনেক দূর। ছুটে গিয়ে নিরাপদে পানিতে পড়ার সময় পাওয়া যাবে না। নদীতে ঝাঁপ দেবে? ও কি ভাবছে বুঝতে পেরে হাসছে লেফটেন্যান্ট। তা দাও না দাও, আমি না হয় তোমার খুলির পেছনটা উড়িয়ে দেবো। যাও আর একটু সরো ওদিকে, তারপর ঘুরে দৌড় দাও।
রানা জানে মৃত্যু বোধহয় আর 2-3 সেকেন্ড দূরেও নয়। বিস্মিত হয়ে উপলব্ধি করলো এতটুকু ভয় পাচ্ছে না ও। ভিতরে শুধু একটা নিষ্ফল আক্রোশ থেকে যাচ্ছে। হাতের নাগালে ইকোকে পাওয়া গেল না। আর বাঁচার কথা যদি ওঠে, শেষ একটা চেষ্টা না করে কেউ কি মরে? এক পা সরতে যাচ্ছে রানা, এরপরেই লাফ দেবে মার্লিকে লক্ষ্য করে, যা আছে কপালে। হঠাৎ চোখ মুখ উজ্জ্বল করে বলল, তোমরা পেছনটা একবার দেখবে না লেফটেন্যান্ট? ঠোঁট বাঁকা করে হাসলো মার্লি। এসব পুরনো কৌশলে কি কাজ? ট্রিগারে তার আঙ্গুল চেপে বসছে। লেফটেন্যান্ট! অকস্মাৎ হাত কুটল ডিটেকটিভ জনসন। মনোযোগ ছুটে গেল মার্লির। জনসনের গলায় এমন কিছু আছে, ঘাড় না পেরিয়ে পারছে না সে। আর এই সুযোগে ভাগের মতো তার উপর লাফিয়ে পড়ল রানা। আবার রানার দিকে ফিরছে লেফটেন্যান্ট, সেই সঙ্গে ট্রিগারও টেনে দিচ্ছে। চোখে আতঙ্ক। গুলি বেরোবে এক পলক আগে তার নাগাল পেল রানা। ওর বগলের তলায় ঢুকে পড়ল পিস্তল সহ মার্লির লম্বা করা হাত। গুলির আওয়াজ হলো ওর কানের ঠিক পেছনে। একটা নয়, গুলি হয়েছে দুটো। দ্বিতীয় গুলিটা অন্য কারো পিস্তল থেকে। মার্লির গুলি কাউকে লাগেনি, সোজা ছুটে গিয়ে রানার পেছনের দেওয়ালে বিঁধেছে। কিন্তু অপর পিস্তলের গুলি জনসনের ডান কাঁধের খানিকটা উড়িয়ে দিয়েছে। মাটিতে পড়ে ব্যথায় চেঁচাতে শুরু করলো সে। মার্লির পেটে প্রচণ্ড একটা ঘুষি মারল রানা। কোত করে আওয়াজ ছেড়ে কুজু হয়ে গেল সে। হাতের পিস্তল ছেড়ে দিল। এই সময় দ্বিতীয় পিস্তলটা আবার গর্জে উঠল। একটা জাকি খেয়ে ছিটকে পড়ল লেফটেন্যান্ট। গুলিটা তার হাঁটুর পেছন দিয়ে ঢুকে মালায় চাকিটা গড়িয়ে দিয়েছে। জনসনের সঙ্গে সেও এবার ব্যথায় কাতরাতে শুরু করলো, যেন প্রতিযোগিতায় নেমেছে। দৃষ্টিপথে এখন আর কোনো বাধা না থাকায় রয় ফিজিওকে পরিষ্কার দেখতে পাচ্ছে না। পুলিশ কারের পেছন দিক থেকে হেঁটে আসছো। মনে হলো বেরোতে একটু দেরি হয়েছে বাস, সহাস্যে বলল রয়। মার্লি নিতব্যে একটা লাথি মেরে বলল, এই বেটা হারামি লেফটেন্যান্টকে কখনো বিশ্বাস করতে পারিনি। এক পা পিছিয়ে মার্লির পিস্তলটায় লাথি মারল রানা। তারপর কয়েক পা এগিয়ে জনসনের পিস্তলও আরেকটা লাথি মারল। দুটোই নদীতে গিয়ে পড়ল। উফ, বুট থেকে তুমি যদি আর একটু দেরি করে বেরোতে, আমার ববলীলা বোধহয় সাঙ্গ হয়ে যেত রয়, বলল ঝুঁকে। যন্ত্রণায় কাতর মার্লির ওভারকোটের পকেটে হাত গলালো। আলগোছে বের করে নিল নিজের ওয়ালথারটা। চাইছিলাম যেন কোনো আওয়াজ না হয়, বলল রয়। এই বক্ষক দুজনকে নিয়ে কি করব বস, জানতে চাইল। ঘন্টা কয়েক অচল করে রাখো, বলল রানা। কিভাবে করবে? পানির মতো সোজা, বলে এগিয়ে এসে মাটিতে পড়ে থাকা জনসনের মাথায় পিস্তলের বার দিয়ে বাড়ি মারল। সেটা দেখে ক্রল করে দূরে সরে যাওয়ার চেষ্টা করছে লেফটেন্যান্ট মার্লি। রানা বলল, হেই, যাচ্ছে কোথায়? দাঁতে দাঁত পিষল। ইচ্ছে হচ্ছে কভারটা ফুটো করে দেই। ওর দিকে তাকিয়ে থাকলো লেফটেন্যান্ট। পুলিশের গায়ে হাত দিয়ে এদেশে আজ পর্যন্ত কেউ পার পায়নি। চোখ মুখ বিকৃত করে বলল সে, তোমরাও পাবে না। তার খুলির পেছনে জোরসে একটা বাড়ি মারল রয়। অজ্ঞান হয়ে গেল মার্লি। ওদের সঙ্গে থাকো রয়, বলল রানা। টেনে আড়ালে কোথাও সরিয়ে নাও, আমার 2 ঘন্টা লাগবে। বস, একটা অনুরোধ। ইতস্তত ভাবটা কাটিয়ে উঠে বলল রয়, তাড়াহুড়া করে একা কিছু করতে যাওয়াটা ঠিক হবে না। আমি ফোন করে আমাদের ফোর্স কানাচ্ছি। ওদের সঙ্গে থাকো রয়, তীক্ষ্ণ সুরে বলল রানা। এটা আমার অর্ডার। হেঁটে গিয়ে পুলিশ কারের ড্রাইভিং সিটে উঠে বসল। স্টার্ট দেওয়ার পর জানালার দিকে ঝুঁকল রানা। ধন্যবাদ রয়। রানা এজেন্সি সবসময় তোমাদেরকে সার্ভিস দেবে, ঠিক তোমরা যেভাবে দিচ্ছ। গাড়িটা ঘুরিয়ে নিল, তারপর শহরের দিকে ছোটালো। পকেট থেকে মোবাইল ফোন বের করে ফোর্সকে খবর পাঠাতে শুরু করলো রয় ফিজিও। জ্ঞান ফিরে পেয়ে চোখ মিটমিট করছে ঝর্ণা। হলুদ রঙের একটা ল্যাম্প থেকে আলো পড়ছে সিলিংয়ে। ওই আলো ছুরির মতো আঘাত করছে ওর মাথার ভেতর। চোখ বুঝলো তাড়াতাড়ি, কান্না ঠেকানোর জন্য ঠোঁট কামড়ে ধরলো। কয়েক মিনিট চুপচাপ ছুঁয়ে থাকলো। অজ্ঞান থাকার ফলে যে ধোঁয়াটে ভাব তৈরি হয়েছে, ধীরে ধীরে কেটে যাচ্ছে সেটা। সেই সঙ্গে ফিরে আসছে চিন্তা শক্তি। কোথায় যেন ছিল ও, মনে আছে। জ্ঞান হারিয়ে একটা চৌখাটের উপর পড়ে যায় টিসা, মনে আছে। হাঁটু মুড়ে বসে টিসার দিকে ঝুঁকে পড়েছিল। তারপর বাতাস কাটাবার একটা তীব্র শব্দ শুনেছে। বুঝতে পেরেছে কিছু একটা আঘাত করবে ওকে। তারপর আর কিছু মনে নেই। আবার চোখ মেলল ঝর্ণা। এবার আর আলোটার দিকে তাকাচ্ছে না। কয়েক সেকেন্ড পর চোখে গরম সুই বেঁধানোর অনুভূতিটা আর থাকলো না।
এটা নিশ্চয়ই কোনো জাহাজের ক্যাবিন হবে ভাবল ঝর্ণা। লাক্সারি কেবিন, লালচে খয়েরি ওয়ালনাট কাঠের ফার্নিচার দিয়ে সাজানো, শুধু মূল্যবান নয় রুচিশীল। একটা বিছানায় শুয়ে রয়েছ, হঠাৎ হাত করল, দ্রুত দেখে নিল পরনে কিছু আছে কিনা। আরও গল্প কবিতা বলে শুনতে আমাদের চ্যানেলটি লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে